রক্ষক যখন ভক্ষক, বাংলার এই বাগধারার ব্যবহারিক প্রয়োগ হয়তোবা যদি আমরা বলতে পারি, সেটি দেখা যাবে গেল 15 বছরের ব্যাংক কর্মকর্তা, কতিপয় ব্যাংক কর্মকর্তার যে কার্যকলাপ সেটি বিশ্লেষণ করলে এই বাগধারাটি দারুণভাবে সত্যি হয়। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরীকে গ্রেপ্তারের পরে তার লকারটা খুলতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বুঝতে পারেন এবং দুদকের কর্মকর্তারা সেখানে ছিলেন, তাদের নেতৃত্বেই অভিযান চলছিল। তারা তখন আদালতের কাছে একটি আর্জি করে যে বাংলাদেশ ব্যাংকের যত লকার রয়েছে কর্মকর্তাদের নামে, সেই লকারগুলো খুলতে হবে এবং খুললে সেখানে অপ্রদর্শিত বা গোপনে রাখা সম্পদ থাকতে পারে। অর্থাৎ যেই অফিসারদেরকে, যেই কর্মকর্তাদের কাছে দেশ, জাতি এবং মানুষ তাদের সম্পদ রক্ষা করার জন্য দায়িত্ব দিয়েছে, তারাই ভক্ষকের ভূমিকায়। আজকে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আমরা যে বিষয়টি নিয়েছি সেটি হলো পাচারকৃত অর্থ ফেরত ও সাম্প্রতিক বিষয়। আজকে আদালত সিদ্ধান্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের সকল কর্মকর্তার, মানে যাদের যাদের নামে এরকম লকার আছে, সেই লকার খোলা যাবে এবং সেখানে সম্পদ যা আছে সেগুলো দুদক হিসাব করবে। এবং এর সঙ্গে আরেকটি বিষয় আছে, প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে কানাডার হাই কমিশনার দেখা করেছিলেন এবং প্রধান উপদেষ্টা তার কাছে কানাডার যে বেগমপাড়া, বহুল আলোচিত বেগমপাড়া, সেখানকার বিষয়গুলো উল্লেখ করেছেন এবং বলেছেন যে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য কানাডার সহযোগিতা প্রয়োজন। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আমাদের সাথে এই বিষয়ে আলোচনার জন্য আছেন সিনিয়র সাংবাদিক হাসনাইন খুরশেদ সূচি এবং উইং কমান্ডার এম সালাউদ্দিন চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমরা অনুষ্ঠানটি শুরুর আগে বৈশাখী টেলিভিশনের প্রধান প্রধান শিরোনামগুলো দেখে আসব। অর্থ লুটের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার উদ্যোগ না নিলে ভয়াবহ দুরবস্থায় পড়তো দেশ, মন্তব্য অর্থ উপদেষ্টার। যদি আমরা এই কাউন্টার ইস্যুগুলো না নিতাম, বাংলাদেশের অবস্থা কিন্তু একেবারে অকল্পনীয় অবস্থায় চলে যেতাম, কারণ কোথাকার অর্থ নাই, তো সব ব্যাংক থেকে অর্থ চলে গেছে। পাচারের টাকা ফেরাতে কানাডার সহায়তা চাইলেন সরকার প্রধান। আওয়ামী লীগের সহযোগী প্রতিষ্ঠান সিআরআই এ দুদকের অভিযান, ৩৫ কোটি টাকার এফডিআর সহ বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের নজির। হালনাগাদ তালিকায় বাদ পড়ল ১৫ লাখ মৃত ভোটার, নবাগত অর্ধ কোটি। প্রধান উপদেষ্টার কাছে কাল প্রতিবেদন দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন। বিগত সরকারের লুটপাটে ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা, বলেছেন খন্দকার মোশাররফ। দ্রুত নির্বাচন না দিলে জনমনে আতঙ্ক সৃষ্টি হবে, আশঙ্কা রিজভির। এবং ভূমধ্যসাগরে লিবিয়া উপকূলে নৌকা ডুবিতে নিহত ২৩ বাংলাদেশের ১০ জনই মাদারীপুরের রাজুইরের পরিবারের মাতম, দালালদের শাস্তির দাবি। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ইউটিউব এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সেখানে কমেন্ট করে আমাদের অতিথিদের কাছে আপনাদের জানতে চাওয়া প্রশ্নগুলো রাখতে পারেন। আমি শুরু করতে চাই হাসনাইন খুরশেদ সূচিকে দিয়ে, যে আপনি জানেন যে এস.কে. সুর চৌধুরী তিনি ২৫শে জানুয়ারি আটক হন এবং তার বিরুদ্ধে দুদক মামলা করে এবং তার লকারটি খুলে ৪ কোটিরও বেশি, ৪,৫৯ লাখ টাকার সম্পদ পাওয়া যায়, যার মধ্যে দেশি বিদেশি মুদ্রা রয়েছে এবং স্বর্ণালঙ্কার রয়েছে। অর্থাৎ একজন ব্যক্তি, তিনি বাংলাদেশ ব্যাংকে, অর্থাৎ সেই ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তিনি নিজে সেই ব্যাংকেরই লকারে এইভাবে অপ্রদর্শিত সম্পদ রেখেছেন। এই বিষয়গুলো আসলে কিসের ইঙ্গিত বহন করলো? এস.কে. সুর দীর্ঘদিন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে কাজ করেছেন এবং যখন তিনি কাজ করতেন সেই সময় থেকেই তাকে নিয়ে বাইরে হয়তো সরকারি পর্যায়ে তখন কথা বলার সুযোগ ছিল না, কারণ তিনি সরকারের সুবিধাভোগী ছিলেন এবং সরকারেরই যে চক্র গড়ে তুলেছিল আওয়ামী লীগ সরকার, সেই সরকারের সেই চক্রের অত্যন্ত সক্রিয়, অত্যন্ত প্রভাবশালী সদস্য ছিলেন। কিন্তু সেই কারণে সরকারিভাবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার তো প্রশ্নই ছিল না, বরং সেই সরকার, আওয়ামী লীগ সরকার, তাকে আরও সুযোগ করে দিয়েছে দুর্নীতি করার, দুর্নীতিগ্রস্ত হওয়ার এবং দুর্নীতিতে সহায়তা করার। সেই সময়ে তার ডেপুটি গভর্নর থাকার সময়ে ব্যাংকিং খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং সেই সময়টাতেই ব্যাংক দখল হয়ে গেছে। ইসলামী ব্যাংকের মতন এত বড় ব্যাংক, এত ভালো ব্যাংক, সেই ব্যাংক এস আলম গ্রুপ দখল করে নিয়েছে এবং আরও একের পর এক ব্যাংক দখল হয়েছে। প্রায় ৮টা ব্যাংক শুধুমাত্র এস আলম গ্রুপের দখলে গেছে। আরও অনেকগুলো ব্যাংক তৈরি হয়েছে এবং ব্যাংক থেকে, ব্যাংকিং খাত থেকে নানাভাবে
আন্ডার ইনভেস্টিং হয়ে, ওভার ইনভেস্টিং হয়ে নানাভাবেই ব্যাংকিং খাত থেকে দেশের টাকা, যেটা মূলত সাধারণ মানুষের, আমাদের যে জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় গিয়ে যে আমানত তৈরি করে, জনগণের সেই আমানতের টাকা বিদেশে পাচার হয়ে গেছে। কাগজে প্রকল্প যার কোনো অস্তিত্ব নেই, যে কোম্পানির কোনো অস্তিত্ব নেই, যে প্রকল্পের কোনো অস্তিত্ব নেই, সেরকম প্রকল্প দেখিয়ে ঋণ নিয়ে টাকা বিদেশে পাচার করে ফেলছে। এবং সেই ধরনের ক্ষেত্রে এই এসকে শুরুটাই কিন্তু আসলে সহায়তা করেছেন। তো তাদের লকার থেকে মাত্র 4,60,00,000 টাকা, আমি বরং অবাক হয়েছি যে তার কাছে হয়তো আরও অনেক বেশি টাকা তার কাছে থাকার কথা হয়তো আছে। আমাদের সন্দেহ, সাংবাদিক হিসেবে আমরা তাকে যেভাবে দেখেছি, আমাদের সন্দেহ তার হয়তো আরও অন্য কোথাও আরও অনেক টাকা থাকতে পারে। আমরা বিষয়টা আরও গভীরতার সাথে তদন্ত করার না, একটি বিষয় আমি যদি এখানে উল্লেখ করি সালাউদ্দিন চৌধুরী, সেটি হলো যে বাংলাদেশ ব্যাংক কিন্তু কনভেনশনাল ব্যাংক না, এটি একটি নিয়ন্ত্রণ সংস্থা। অর্থাৎ তারা সব ব্যাংকের মাথায় তিনি বসে আছেন এবং এই বাংলাদেশ ব্যাংক সব ব্যাংককে নিয়ন্ত্রণ করেন। সেই সংস্থাতেই এরকম একজন কর্মকর্তা, এবং এরপরে তো আমরা দেখেছি যে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চলে গিয়েছে এবং আরও আইটি এবং সেখানে অন্যান্য কর্মকর্তাদের বিষয়ে। তো এতটা অরক্ষিত একটি সরকারের আমলে দীর্ঘ সময় ধরে দেশের আর্থিক খাতের সবচেয়ে বড় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক, সেখানে কিভাবে সম্ভব হলো? দেখুন, ধন্যবাদ। বা উদ্দেশ্যই কী ছিল? উদ্দেশ্য তো হাসান ভাই যেটা বললেন, যে সেখান থেকে বোঝা যায়, আপনার মনে আছে যে $81 মিলিয়ন উইদিন নো টাইম চলে গেল বাংলাদেশ ব্যাংক থেকে। ঠিক আছে, ডক্টর আতিউর রহমান সাহেব তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সবচেয়ে দুশ্চিন্তার বিষয় হলো যে $81 মিলিয়ন চলে গেল বাংলাদেশ ব্যাংক থেকে। এই ঘটনাটা 1 মাস ধামাচাপা দিয়ে রেখেছিল গভর্নর সাহেব, ডেপুটি গভর্নর এবং তাদের সাথে যারা সংশ্লিষ্ট ছিল। এইটা ইজ বিকাম দ্য প্রাইম ডিউটি। যখন একটা অঘটন ঘটে, এটার সাথে সাথে আপনার রিপোর্টিং অথরিটিকে জানাতে হবে। তার যে রিপোর্টিং অথরিটি ছিল হয়তো ফিনান্স মিনিস্টার, কিংবা তারপরে উপর আছেন প্রাইম মিনিস্টার, তারা জানায়নি। 1 মাস হয়ে যায় এবং ততক্ষণ পর্যন্ত জানায়নি যতক্ষণ পর্যন্ত এটা না ফিলিপাইন থেকে ঘটনাটা আনআর্থ হয় আর কি। ঠিক আছে, নিউজ হয় যে এরকম একটা ঘটনা ঘটেছে। তা আপনি আমাকে বলেন, আপনি তো ডেপুটি গভর্নর এসকে সুর সাহেবের কথা বলছেন, তার বস যে গভর্নর, ওনার আমলে এই ঘটনাটা ঘটেছে। এবং সবচেয়ে পরিতাপের বিষয় যে এই ঘটনা ঘটার পর উনি যখন গভর্নরের দায়িত্ব ছেড়ে চলে আসেন, উনি এসে অত্যন্ত সাবলীল ঢঙে বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী, মানে শেখ হাসিনার কথা বলছি, উনি চোখের জলে তাকে বিদায় জানিয়েছেন। তো এইটা যখন একটা সংস্কৃতি হয়ে দাঁড়ায়, এই লুটপাট, এই দুর্নীতি, এই চুরি, এত বড় একটা দায়িত্বের থেকে এত বড় একটা ঘটনা ঘটে গেল। আমার মনে হয় পৃথিবীর ব্যাংকিং সেক্টর এটা নিয়ে একটা মুভিও হয়েছে, বোধ হয় ডকুমেন্টারি হয়েছে হলিউডে। তো এত বড় একটা ঘটনা যার অধীনে হয়েছে, তাকে যদি হাসি মুখে বা চোখের জলে বিদায় দিতে হয়, তাহলে কিন্তু অন্যান্য সবাই তো এটাকে উৎসাহিত বোধ করবে যে ইফ আই ক্যান বি ক্লোজ টু দি ক্ষমতার আধারের কাছাকাছি থাকি, আমি যা খুশি তাই করতে পারবো। এবং গত 15 বছরে তাই হয়েছে। আপনি যদি দেখেন, 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে বলে বিভিন্ন অর্থনৈতিক গোয়েন্দা সংস্থারা জানাচ্ছে। ঠিক আছে, সো ওদের যে কথাটা হচ্ছে যে এই 15 বছরে এত টাকা গিয়েছে, যেই টাকা দিয়ে আমি এক জায়গায় দেখলাম যে আপনার 85টা পদ্মা সেতু করা যায়, 86টা পদ্মা সেতু করা যেত, 77টা মেট্রো রেল করা যেত। আপনি ভাবতে পারেন যে কী পরিমাণ টাকা লুটপাট, ডাকাতি এবং পাচার হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে এইটা কীভাবে হয়েছে। আপনি অনুষ্ঠানের শুরুতে আপনি বলেছিলেন রক্ষক যখন ভক্ষক হয়ে যায়, যারা নিয়ন্ত্রণ করবে, যারা নিয়ন্ত্রক সংস্থা বা নিয়ন্ত্রণকারী ব্যক্তিবর্গ বা যারা উচ্চ পদে ছিলেন, তারা নিজেরাই যদি এটাতে জড়িয়ে যায়, তখন আপনি তো এটাকে আটকাতে পারবেন না, বরং সেটাকে আর এনকারেজ করা হয়েছে। দিনের পর দিন আমরা দেখেছি। সবচেয়ে মজার ব্যাপার দেখেন, সাধারণ বিভিন্ন মাধ্যমে জানতে পারছে যে এত হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। এখানে বেগম পাড়া হয়েছে কানাডাতে, দুবাইতে আপনার 2021-22 একটা রিপোর্ট ছিল প্যারিস ভিত্তিক ইউরোপিয়ান ইউনিয়ন ট্যাক্স অর্গানাইজেশনের একটা, যে দুবাইতে তখন 979টা সম্পদ কিনেছে 459 জন বাংলাদেশি। এরপরে সিঙ্গাপুরে দেখেন 2023 সালে ধরা পড়লো $100 কোটি এস আলম সাহেব নিয়ে গেলেন। এবং তার বিরুদ্ধে যখন আমাদের আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা করতে চাইলেন, তখন একটা নিষেধাজ্ঞা আসলো যে 2024 জানুয়ারি পর্যন্ত স্থগিত করার জন্য। কারণ কি, 2024 জানুয়ারিতে একটা নির্বাচন ছিল, জাতীয় নির্বাচন। তো এই যে জিনিসগুলো দিনের পর দিন হয়ে এসছে, সেখানে আপনি
এসকেশ্বরে 4 কোটি টাকা তো শুনলে এখন মনে হয় রাস্তাঘাটে লোকজন হাসবে যে এটা নো অ্যামাউন্ট অফ মানি। একটি বিষয় ডক্টর সালেহুদ্দিন আহমেদ আরও উল্লেখ করেছেন যে একের পর এক ব্যাংক দেওয়া হয়েছে, 60টি ব্যাংক দেওয়া হয়েছে, যার মাত্র 12টি ব্যাংক এখন সক্রিয়, আর সবগুলো ব্যাংক দেউলিয়া অবস্থায় আছে। একটি ব্যাংক আরেকটি ব্যাংকের উপরে যাচ্ছে। এই পরিস্থিতির মানে এই পরিস্থিতির সাথে আসলে কিসের তুলনা করা যায়? এটি কি অর্থনৈতিক কি বলবো, এটা কি বিপর্যয় না তার চেয়েও বেশি বিপর্যয়ের উপর বিপর্যয়? এটা আসলে সিম্পলি লুটপাটের একটা মাধ্যম হিসেবে ব্যাংকের পারমিশন দেওয়া হয়েছিল। এগুলো লুটপাট করার জন্য, মানুষের কাছ থেকে টাকা লুটে নেওয়ার জন্যে। কারণ স্বাভাবিকভাবেই সরাসরি তো আর অস্ত্র ধরে ডাকাতি করতে পারবে না। ডাকাতি করার একটা মাধ্যম হিসেবে ব্যাংক তৈরি করা হয়েছে, মানুষকে প্রলুব্ধ করা হয়েছে, এবং অনেক ক্ষেত্রে যেটা হয়েছে যে সরকারি তহবিল এইসব ব্যাংকে রাখা হয়েছে, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তহবিল এইসব ব্যাংকে রাখা হয়েছে। রেখে সেই তহবিল ব্যাংকের তথাকথিত যে ডিরেক্টররা, তাদের অনেকে এবং তাদের ঘনিষ্ঠ লোকজন, সরকারের আওয়ামী লীগ সরকারের কথা বলছি, শেখ হাসিনা সরকারের প্রভাবশালী যারা ছিল, তারা সেই টাকা লুটে নিয়েছে। তো যেটা হচ্ছে যে ইভেন উন্নয়ন প্রকল্পের টাকা, বিদেশি সাহায্যের টাকা, সেই টাকাও এই ধরনের ব্যাংকগুলোতে রেখে সেই টাকা লোপাট করে ফেলা হয়েছে। তো এখন এসে এটা তো ভয়ঙ্কর একটা ক্রাইসিস হয়ে দেখা দিয়েছে যে আলটিমেটলি টাকা তো মানুষের, বিপুল পরিমাণ টাকা সাধারণ মানুষের। ওরা যেটা করেছে মানুষকে আকৃষ্ট করার জন্য অস্বাভাবিক রকমের বেশি সুদের হার ডিক্লেয়ার করেছে। ব্যাংকগুলো মানুষকে প্রলুব্ধ করেছে, প্রলুব্ধ করে মানুষের সঞ্চয়ের টাকা আমানত নিয়েছে, সেই আমানতের টাকা লোপাট করেছে। তো সাধারণ মানুষ আটকে যাচ্ছে। অনেক ব্যাংক, আমরা প্রতিদিনই শুনছি যে মানুষ তার সঞ্চিত টাকা তুলতে পারছে না ব্যাংক থেকে, কারণ ব্যাংকে আসলে টাকা নেই। সরকার টাকা দিয়ে ব্যাংকে বাঁচিয়ে রাখবে, সরকারের সেই সামর্থ্য নেই। এবং সরকার কেন তাদের এই লুটপাটের দায়িত্ব দিতে যাবে? বরং যারা এই কাজগুলোর সাথে জড়িত তাদের কঠোরভাবে তাদের শাস্তি নিশ্চিত করা দরকার। তাদের মধ্যে একজনও যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে। যারা এরই মধ্যে পালিয়ে গেছে তাদের ফিরিয়ে আনা। আমি জানি যে আমরা বারবার কথা বলছি শেখ হাসিনার দেশে ফিরিয়ে আনার বিষয়টা নিয়ে। শেখ হাসিনাকে অবশ্যই ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনা খুনি, গণহত্যাকারী এবং অজস্র মানুষের উপর অমানসিক নির্যাতন চালিয়েছেন। গুম, খুন, হত্যা, রাহাজানি কী করেননি, সবই তার নির্দেশে হয়েছে। তো তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে, সেটা আমাদের দাবি। কিন্তু শুধুমাত্র শেখ হাসিনার দিকে নজর না রেখে তার যে অন্য, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা, হয়তো তিনি এখন ভারতে অবস্থান করছেন, ভারত সরকার তাকে ফেরত দেবে কি দেবে না, তার বাহানা করবে কি করবে না, কবে দেবে, সেটা নিয়ে হয়তো অনেক গিয়ে থাকতে পারে। কিন্তু বাকিদের ক্ষেত্রে তো এতটা জটিলতা হওয়ার কথা না। আরও অনেক এই ধরনের ক্রিমিনাল ভারতে লুকিয়ে আছে, বিভিন্ন দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। তাদের ফিরিয়ে আনার জন্য কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আমি সরকারের কাছে অনুরোধ করব যে যারাই টাকা লুটের সাথে, টাকা পাচারের সাথে জড়িত, তারা তাদের ফিরিয়ে আনার ব্যাপারে তাদের অনেকের বিরুদ্ধেই খুনের মামলা আছে। খুনের মামলার আসামি হিসেবে তাদের ফিরিয়ে না যায়, ফিরিয়ে এনে তারপর যখন তাকে বিচারের মুখোমুখি করা হবে, তখন একই সাথে খুনের মামলার পাশাপাশি তার দুর্নীতির মামলা, তার টাকা পাচারের মামলা, সবগুলোই কিন্তু তখন একই সাথে ধরা যাবে। কিন্তু তাদের ফিরিয়ে আনার ব্যাপারে তেমন কোনো উদ্যোগ আমরা দেখছি না। একটি জিনিস সালাউদ্দিন চৌধুরী যেটি বললেন যে 2024 পর্যন্ত স্থগিত করা হয়েছিল, অর্থাৎ একটি ইঙ্গিতেই স্থগিত করা হয়েছিল। বিষয়টি জানুয়ারি পর্যন্ত। বিষয়টি কি এমন হতে পারে যে আমরা পুরো 10-15 বছর পুরো রেজিম ধরে আমরা বেশিরভাগ দেখেছি যে মেগা প্রজেক্ট, পদ্মা সেতু, মেট্রো রেল, তারপর টানেল, নদীর নিচের টানেল, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু ওই সদর দরজায় আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি, কিন্তু আমাদের ভেতরে ভেতরে শেষ হতে 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 ব্যাংকিং খাতের শেষ জায়গায় গিয়ে এই ব্যাংকের থেকে আমাদের এই টাকাগুলো উধাও হয়ে গিয়েছে। এখন এটি কি, সিস্টেমটা কি এটি ছিল যে উন্নয়ন বিভ্রম তৈরি করে ওই অর্থনৈতিক জায়গা থেকে এইভাবে নিয়ে যাওয়া? আমি জানি না, আমার কাছে আপনারা কি মনে করেন? আমি কয়েকটা সেগমেন্ট বলি যে এই লুটপাট করে টাকা পাচারটা হয়েছে কোন কোন খাত থেকে। মূলত জ্বালানি, বিদ্যুৎ, বৈদেশিক ঋণ নিয়ে যে আমরা উন্নয়ন কর্মকাণ্ডগুলো করছি সেই উন্নয়ন প্রকল্প থেকে, তারপর যে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে আমরা ইয়ে করেছি। আর ব্যাংকের থেকে ব্যবসার নামে লোন নিয়ে আমার যেখানে লাগতো 200 কোটি টাকা, আমি নিয়েছি 1000 কোটি টাকা, বাকি টাকা আমি পাচার করে দিয়েছি। এবং এটা তো আমি চাইলেই পারবো না, আমার ব্লেসিংস থাকতে হবে। এবং সেই ব্লেসিংস কিন্তু ওই মধ্যম সারি বা তার উপরে সারি না, একেবারে শীর্ষ থেকে থাকতে হবে। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই, যেটা হাসান ভাই বলেছিল,
ইসলামী ব্যাংক প্রাইভেট সেক্টর ব্যাংকে আমরা জানতাম অত্যন্ত শক্তিশালী একটা ব্যাংক। সেই ব্যাংকটা দখল করতে কিন্তু সরকারি গোয়েন্দা বিভাগের সহায়তায় ব্যাংক দখল হয়েছিল। এখন তো এটা ওপেন না, এটা তো সবাই জানে যে এখানে লুকোচুরি ব্যাপার কিছু নেই। ইসলামী ব্যাংকের সেই সময়কার ঠিক আছে। এমডি সরাসরি বলেছেও এটি। সেদিন বলেছে, কিন্তু যখন ঘটনা ঘটে তখনও লোকজন জানতো, কিছু তো আমার নিউজ বেরিয়েছিল যে একটি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে ভয়ভীতি প্রদর্শন করে ইসলামী ব্যাংক থেকে নিয়ে গেছে এবং লুটপাট করে ফেলেছে। আমরা যেটুকু জানি যে অনেক ব্যবসায়ীরা ইভেন আওয়ামী লীগের যারা রাজনীতি করেন ওই নেতারাও কিন্তু যারা ব্যবসা করতেন তারা ইসলামী ব্যাংকে ব্যাংকিং করতো, কারণ তারাও জানতো যে ইসলামী ব্যাংকটা অত্যন্ত শক্তিশালী একটা কমার্শিয়ালি ব্যাংক, খুব পাওয়ারফুল ছিল। প্রাইভেট সেক্টরে ব্যাংক হিসেবে Private sector. টপ ওয়ান। সেই ব্যাংকটার কি অবস্থা করেছে এসএলএম গ্রুপ উইথ দ্য হেল্প অফ দি গভর্নমেন্ট মেশিনারিজ অ্যাপারেটাস। এবং এই যদি হয়ে থাকে যে পুরো রাষ্ট্র যদি, মানে এখানে একটা কথা বলি যে বলেন যে বাংলা ভাষায় সাহিত্যে রবীন্দ্রনাথ কোনো শাখা বাদ দেয়নি, তো তেমনি বিগত সরকার এই অপকর্ম এবং দুর্নীতি, লুটপাট, খুন গুমের কোনো শাখায় বাদ দেয়নি। এটার সাথে আমি যদি একটি বিষয় আপনাকে মনে করাই, আপনার নিশ্চয়ই মনে আছে যে মোশতাক একজন লেখক, তিনি একটি দুটো লাইন বলেছিলেন যে আমি চৌ নাফিস শরাফত জানি ব্যাংক খাওয়ার ধারাপাত, এবং কিশোর সেই কার্টুনটি এঁকেছিল মোশতাককে কারাগারে মারা যেতে চায়। অর্থাৎ ব্যাংক খেকোরা যে শুধুমাত্র সরকারের একদম উপর মহলে ছিল এরকমও না, যে অর্থাৎ এরকম একজন লোক যিনি ডিজিএফআই বা গোয়েন্দা সংস্থা দিয়ে একজন লেখককে, একজন কার্টুনিস্টকে উঠিয়ে নিয়ে গিয়েছে। কেন? তিনি ব্যাংক লুট করেছেন সেই ব্যাপারে কার্টুন আঁকার জন্য। এবং এটা সব ক্ষেত্রেই হয়েছে, যেখানেই তাদের কোনো ক্ষেত্রের কোনো দুর্নীতি নিয়ে মুখ খুলে কথা বলা যায়নি। কেউ কেউ বলেন যে এখন কেন বলছেন, এখন বলার পরিবেশ তৈরি হয়েছে, এখন গণতন্ত্রের পথে যাচ্ছি আমরা, তখন এখন সেই স্বৈর শাসনের অবসান ঘটেছে, সেই কারণেই এখন বলার মতন পরিবেশ হয়েছে। এখন সবাইকে মুখ খুলে বলতে হবে যে এই ধরনের পরিস্থিতি যা আমরা দেখেছি গত 15.5 বছর, এই ধরনের পরিস্থিতিতে ভবিষ্যতে আর কখনো বাংলাদেশে না হয়, এবং যা ঘটেছে তার সুষ্ঠু বিচার করতে হবে। ভবিষ্যতে যাতে কোনোভাবেই কেউ এই ধরনের কাজ করার সাহস না পায় সেটা নিশ্চিত করার জন্যই। এই বিষয় থেকে কি উত্তরণ আসলে আদৌ সম্ভব কিনা সালাউদ্দিন চৌধুরী? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। সেটার জন্য সবচেয়ে মানে অগ্রাধিকার ভিত্তিতে যে কাজটা করতে হবে, এই দুর্নীতিবাজ বা এই লুটেরা বা যারা এই খুনি গুম খুনির সাথে জড়িত তাদেরকে কাউকে ধরে, সবাইকে করতে বলে খুবই ভালো হয়, বাট পাওয়া যাবে না হয়তো, ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাহলে কি এই মেসেজটা ট্রাভেল করবে যে নাথিং গোজ আনপেইড, যে আমি আজকে করলাম 15 বছর পরে কিন্তু ঠিকই ধরা পড়বো। সো এই জিনিসটাকে অগ্রাধিকার ভিত্তিতে আমি এই বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বিচারের কার্যক্রম শুরু করেছে, বাট আমরা এটার মানে কি বলে রেজাল্ট ওরিয়েন্টেড এটা দেখতে চাই, ডেমনস্ট্রেশনটা দেখতে চাই যে হ্যাঁ দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে এবং দুর্নীতিবাদ যারা গুম খুনের সাথে জড়িত তাদেরকে শাস্তি করা হয়েছে। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, তবে বিরতিতে যাবার আগে আমরা বলে রাখি যে এই যে টাকাগুলো লুট হলো, সেই লুটের টাকার সাথে হয়তো বা একটি সিমিলারিটি থাকবে, যে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যে প্রধান উপদেষ্টা তাদেরকে বলেছেন যে বিভিন্ন ধরনের নৈরাজ্য এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য একটি বিশেষ দল ব্যাপক পরিমাণের অর্থ লগ্নি করছে। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, বিরতি থেকে ফিরে এই বিষয়ে আবারও আলোচনায় যুক্ত হব। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আবারও স্বাগত। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে, আপনারা সরাসরি সেখানে কমেন্ট করতে পারেন। বিরতিতে যাবার আগে যে কথাটি বলছিলাম, যে প্রধান উপদেষ্টার সঙ্গে আজকে কানাডিয়ান হাই কমিশনার দেখা করেন এবং তার কাছে তিনি এই যে পাচার হওয়া অর্থ এবং কানাডার ক্ষেত্রেই সবচেয়ে বহুল আলোচিত বেগমপাড়া, সেই বেগমপাড়ার কথা উল্লেখ করেই বলেছেন যে এই পাচার হওয়া অর্থতে কানাডা যেন তাকে সহযোগিতা দেয়। এবং আরেকটি বিষয় বলি, প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদেরকে নিয়ে এবং উপদেষ্টাদেরকে নিয়ে একটি বৈঠক করেছেন, এবং সেই বৈঠকে আলোচনাটি স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বলেছেন যে শেখ হাসিনার সহযোগীরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে বিপুল অর্থ ব্যয় করছে, এরকমের একটি বিষয় তারা নিশ্চিত হয়েছেন এবং এই বিষয়গুলো সামনে আনছেন। জি, আস্তান খসরুদ্দিন। এটা হয় স্বাভাবিক, কিন্তু কারণ শেখ হাসিনা এবং তার যে দল আওয়ামী লীগ এবং তাদের যে দোসররা, তারা সবাই
ফিরে আসার চেষ্টা করছে, বিভিন্নভাবে ফিরে আসার চেষ্টা করছে, এবং তারা ফিরে আসার জন্যে যা কিছু করা সম্ভব সেটা তো করবেই। তারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, বিভিন্ন খাতে ঘুরে দাঁড়াবার যে চেষ্টা, ব্যাংকিং ক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর, মিডিয়ার ক্ষেত্রে স্বাধীনভাবে ঘুরে দাঁড়ানোর, কিংবা অন্যান্য খাতে ঘুরে দাঁড়ানোর যে চেষ্টা মানুষের বা প্রতিষ্ঠানগুলোর, সেই চেষ্টাকে নস্যাৎ করার চেষ্টা করবে। এবং সেটা করার জন্যে তাদের হাতে বিপুল পরিমাণ টাকা আছে। শুধুমাত্র ডক্টর দেবব্রত ভট্টাচার্যের যে কমিশন গঠন করা হয়েছিল, সেই কমিশনের রিপোর্ট অনুযায়ী আমরা জেনেছি যে 28 লাখ কোটি টাকা ওরা বিদেশে পাচার করেছে। 28 লাখ কোটি টাকা, আমরা কি ভাবতে পারি 1 কোটি টাকাই কত টাকা, আর 28 লাখ কোটি টাকা, 28 লাখ কোটি টাকা থেকে কত টাকা আসলে খরচ করলে বাংলাদেশকে অস্থিতিশীল করা যায়, সেইটুকু টাকা খরচ করতে তারা দ্বিধা করবে না। কারণ তারা তাদের এই দেশে রেখে যাওয়া যে বিপুল সম্পদ, সেই সম্পদ পুনরুদ্ধারের চেষ্টা করবে। এই দেশে তারা যে বিশাল এক দুষ্ট চক্র গড়ে তুলেছিল, সেই চক্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, সেটা খুব স্বাভাবিক। অজস্র সম্পদ তাদের এই দেশে রয়ে গেছে এখনও। যেমন এসকে সুরের কথা বলছিলাম আমরা কিছুক্ষণ আগে, এসকে সুরের টাকা বেরিয়েছে বাংলাদেশ ব্যাংকের ভল্ট থেকে। একই রকম আজকে পত্রিকায় রিপোর্ট ছিল যে শেখ হাসিনা এবং তার পরিবারের প্রথম আলোতে দিছে শেখ হাসিনা এবং রেহানার 4 বাগান বাড়ি এবং সেগুলো সেই অবস্থাতেই আছে। তো দুটের টাকায় করা এই বাগান বাড়ি উদ্ধার করার এবং সেই বাগান বাড়িকে উপভোগ করার চেষ্টা তারা করবেই। তো সেই ষড়যন্ত্র ছিল, আছে। পুরো বাংলাদেশটাকেই মনে হয় বাগান বাড়ি তারা তৈরি তারা করেছে। তাদের মতন করে দেশের মানুষকে নিঃস্ব করে তারা চেষ্টা করেছে তাদের ভোগ বিলাসিতার। একটু সালাউদ্দিন চৌধুরীর কাছে একটি বিষয় জানতে চাই, সেটি হলো যে আপনি নিরাপত্তা বিশ্লেষকও বটে। এই যে এত বিপুল পরিমাণ অর্থ শুধুই কি আওয়ামী লীগ বা শুধুই কি বাংলাদেশের এই দলটি এবং তার প্রধান, নাকি এর সাথে আন্তর্জাতিক কোনো ইন্ধনও থাকতে পারে? আপনার নিরাপত্তা বিশ্লেষণে বা সেই জায়গা থেকে আপনি কিরকম দূরদর্শিতা? অর্থ পাচারের ব্যাপারটা না অর্থ লগ্নির ব্যাপারটা? অর্থ লগ্নি, অর্থ পাচার এবং পুরো বিষয়টার মধ্যে অর্থ লগ্নি তো এই যে গেল 15 বছরের যে রেজিম বাংলাদেশে, এবং এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে দীর্ঘ সময় ধরে শাসনভারে রাখা, এবং শাসনভারে রাখার জন্যই কিন্তু এই জিনিসটা আস্তে 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 দুর্বিনীত হয়েছে। দেখুন, এটার বিষয়ে কিন্তু খুব বেশি গবেষণা করার দরকার নেই। আমি এই মুহূর্তে যেটা দৃশ্যমান, একটি দেশের কথা বলা যায়, আমাদের পার্শ্ববর্তী দেশ, নাম নাই বললাম, এটা সবাই জানে, যে তারা যে কোনো মূল্যে, এবং তাদের গণমাধ্যমগুলি যখন আমরা দেখি প্রতিদিন বিভিন্ন নিউজ আপডেট এবং তাদের কার্যকলাপ, সীমান্তে গণ্ডগোল করে মাঝে মাঝে, তাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, কূটনীতিকরা বলেন, তাকে শেল্টার দেওয়ার জন্য বিভিন্ন যুক্তিতর্ক দিয়ে যে ডিফেন্ড করে যে উনি কিভাবে ওখানে আছেন, এতে বোঝা যায় যে প্রথমত হয়েছে যে উনি ক্ষমতা হারিয়েছেন, দ্বিতীয়ত অত্যন্ত অসম্মানিতভাবে ক্ষমতা হারিয়েছেন। সো এটা কিন্তু আওয়ামী লীগের প্রধান হিসেবে বা আওয়ামী লীগ সমর্থক হিসেবে তারা কেউ মেনে নিতে পারে না। দ্বিতীয়ত যে তাদের যে পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলা হয় আর কি, তো এখান থেকে তো আপনার 100 ভাগের 1 ভাগ খরচ করতে তারা দ্বিধাবোধ করবে না, কারণ রাজনীতিতে ফিরে আসা, ক্ষমতায় ফিরে আসাতে ছিল তাদের অর্থ উপার্জনের একটা মোক্ষম উপায়। গত 15 বছরে যে পরিমাণ লুটপাট হয়েছিল, সেটা তো এরকম সহজভাবে আয় করা তো কোনো পেশাতেই সম্ভব না, যেটা এই রাজনীতিতে ক্ষমতায় থেকে তারা করেছে। কাজেই আপনি যেটা বললেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা একটা কথা বলেছেন নৈরাজ্য সৃষ্টি করার জন্য, এটা অবিশ্বাস করার কিছু নাই। এটা মানে পুরোপুরি বিশ্বাসযোগ্য একটি তথ্য যে তারা অরাজকতা করে, অস্থিরতা সৃষ্টি করে আবার তারা যে কামব্যাক করার যে চেষ্টা করবে না বা করছে না, এটা মানে অমূলক কিছু না, তারা করবে যে কোনো মূল্যেই, তারা আবার ফিরে আসতে চাইবে। এবং সেটার জন্য ওই যে বলি না যে আপনি অতীত ইতিহাস যদি ঘেটে দেখেন, মানে আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের যে কোনো কিছুর বিনিময়ে, সেখানে যদি আমার অর্থনৈতিক ক্ষতিও হয়, আমার কল কারখানা ধ্বংস হয়, আমার পোর্ট বন্ধ হয়ে যায়, তবু তারা সেটা চালিয়ে যাবে যতক্ষণ না তারা ক্ষমতায় আসবে। এই তো নিকট অতীত ইতিহাসই দেখা যায়, সেই 95-96 যদি আপনি দেখেন। তো কাজে তাদের চারিত্রিক গুণগত যে দিকটা, এটাই কিন্তু এরকম যে আমরা কিছু না, আমরা ক্ষমতায় চাই, তারপরে বাকি কথা। তো সেই ক্ষমতায় আসার জন্য এখন যেহেতু তারা একটা জনমতের চাপে, এই যে বিশাল এক ঘটনা ঘটে গেল আগস্টে, জুলাই অভ্যুত্থানের মতো একটা অসাধারণ ঘটনা ঘটে গেল বাংলাদেশের ইতিহাসে, তাদের চাপে তারা হয়তো এখন একটু ব্যাকফুটে আছে, বাট ডোন্ট মানে টেক ইট গ্রান্টেড, তারা কিন্তু প্রতি মুহূর্তে পরিকল্পনা করবে এবং তারা ফিরে আসার জন্য আপ্রাণ চেষ্টা করবে। একটি বিষয় বলি, সেটি হলো যে যুক্তরাজ্যের একটি গোয়েন্দা দলও বাংলাদেশে কয়েকদিন আগে এসেছিল এবং
সেখানেও সাবেক প্রধানমন্ত্রীর ছোট বোনের মেয়ে, তিনি সেখানে একজন মন্ত্রী ছিলেন, তিনি পদত্যাগ করেছেন কিছুদিন আগে। সেই তার দুর্নীতির তদন্ত করছে। অর্থাৎ দুর্নীতি বিস্তৃত তারা পারিবারিকভাবে এতটা দূরে কি করে বিস্তৃত করলেন? এটা পুরোটাই একটা দুর্নীতিগ্রস্ত পরিবার। কারণ আমরা দেখেছি যে শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনা, শেখ রেহানা, তাদের ছেলে মেয়ে, তাদের শেখ রেহানার হাজবেন্ডের ভাই, কেউ বাদ যায়নি। এর সঙ্গে তাদের সিআরআই এবং সুচিন্তা ফাউন্ডেশন, ফাউন্ডেশন এই দুটো আজকে অভিযান চালিয়েছে। আপনি জানেন যে এগুলো ছিল তাদের প্রোপাগান্ডার রিসার্চ অংশ। জি, তো সেখানে যেটা হয়েছে যে এই দুটি সংগঠনেরই কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। অস্তিত্ব বলতে কাগজ কলমে যে একটা প্রতিষ্ঠান হিসেবে বা কোম্পানি হিসেবে অথবা কোনো সমাজসেবা প্রতিষ্ঠান হিসেবে বা গবেষণা প্রতিষ্ঠান হিসেবে তাদের যে প্রাতিষ্ঠানিক অস্তিত্ব, সেই অস্তিত্ব নাই। অথচ তারা শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা তাদের হাতে জমা, এবং সেই টাকা তারা ক্ষমতায় থেকে সাংবাদিকদের দিয়েছে, বিভিন্ন পেশার মানুষকে দিয়েছে, বিভিন্নভাবে ভাগ বাটোয়ারা, যেটা হয় যে সাংবাদিকদেরকে কেন দিয়েছে? বিপুল এই লুটপাট। কি উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য হচ্ছে যে তাদের ক্ষমতা ধরে রাখার জন্য সাংবাদিকদের দুটোভাবে তারা ব্যবহার করেছে বা দেখেছে। একটা হচ্ছে যাদের তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, তাদেরকে সাংবাদিকতা থেকে ছিটকে ফেলে দাও, অথবা তাদের নিষ্ক্রিয় করে ফেলো। আরেকটা হচ্ছে যারা তাদের পক্ষে থাকবে তাদেরকে কিছু ছিটে ফোটা, কিছু বেনিফিট না দিলে তারা কেন তাদের পক্ষে থাকবে, তো তাদের মধ্যে ছিটে ফোটা কিছু বিলাও। তো সেই বিপুল লুটপাটের টাকার খুব ছোট ছোট কিছু অংশ কিছু সাংবাদিক পেয়েছে, এবং তারা সিআইএর হয়ে কাজ করেছে, তারা এই ধরনের অর্গানাইজেশনগুলোর হয়ে কাজ করেছে, বা তারা বিভিন্ন মিডিয়ার টপ থেকে শুরু করে নিচের মধ্যসারিতে নিচের লেভেলে কাজ করে তারা সরকারের তোষণ, আওয়ামী লীগ সরকারের তোষণ এবং তার পক্ষে প্রোপাগান্ডায় সক্রিয় থেকেছে। এই পরিস্থিতিতে আমরা গত 15.5 বছর দেখেছি, এবং তাদের যে দুঃসহ দাপট, সেই দাপট তারা শুধুমাত্র সাংবাদিকতার জায়গায় থাকেনি, তারা সাংবাদিকতার পরিচয় দিয়ে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তদবিরবাজি, টেন্ডারবাজি থেকে শুরু করে কি না করেছে। তাদের মধ্যেও অনেকে এখন দেশ ছেড়ে পালিয়ে আছে, কেউ কেউ জেলে আছে। তো সেই রকম পরিস্থিতি কিন্তু আমরা, এটা শুধু সাংবাদিকতার কথা বলছি, প্রত্যেকটা পেশার ক্ষেত্রে ঠিক একই ধরনের ঘটনা ঘটিয়েছে। প্রত্যেকটা পেশাই আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সব কিছুই আমাদের নতুন করে বিনির্মাণ করতে হবে, এবং সব কিছুই এই সরকার, অন্তর্বর্তী সরকার এবং এরপরে নির্বাচিত সরকার আসবে, বাংলাদেশ গণতন্ত্রে ফিরে আসবে বাংলাদেশে। সেই গণতান্ত্রিক সরকার, নির্বাচিত গণতান্ত্রিক সরকারের সবচেয়ে বড় দায়িত্ব হবে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্ত করে আবার দাঁড় করানো, এবং সেটা যদি দাঁড়ায়, আলটিমেটলি তার ভিকটিম হবে কে? যারা গত 15.5 বছর দুর্নীতি, অত্যাচার, গুম, খুন সহ হাজার রকম অপকর্মের সাথে জড়িত ছিল, তারাই এটার ভিকটিম হবে। তাদের ফিরে আসার রাস্তা বন্ধ হয়ে যাবে। তো সেই কারণে তারা নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু সরকারকে, জনগণকে, বিশেষ করে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোকে, যারা এই আন্দোলন সংগ্রামের সাথে ছিল, আন্দোলন সংগ্রামের সক্রিয় অংশগ্রহণ ছিল, সক্রিয়ভাবে নেতৃত্বে ছিল, ছাত্র সমাজ সহ, তাদের সবাইকেই অনেক বেশি সচেতন থাকতে হবে, যাতে এই ধরনের কোনো ষড়যন্ত্র সফল না হয়। যে আমরা আবারও একটি বিরতির সময় হয়েছে। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। আমাদের অনুষ্ঠানটি কিন্তু বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচার হচ্ছে। আপনারা সেখানে সরাসরি কমেন্ট করতে পারবেন। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে আবারও আলোচনায় যুক্ত হব। ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে আবারও স্বাগত। আমাদের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বৈশাখী টেলিভিশনের ফেসবুক এবং ইউটিউব পেজে। আপনারা সেখানে কমেন্ট করতে পারেন। যে কথাটি বলছিলাম, হাসনাইন খুরশিদ এবং সালাউদ্দিন চৌধুরী, এই পরিস্থিতির থেকে উত্তরণ করার জন্য 6টি কমিশন করা হয়েছে, এবং সংস্কার কমিশন, এবং বহুল আলোচিত আপনারা জানেন, এবং জনপ্রশাসন সংস্কার কমিশন, অর্থাৎ যে কথাগুলো আমরা বলছিলাম যে সরকারি কর্মকর্তাদের থেকে শুরু করে ব্যাংক কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকও একটি সরকারি প্রতিষ্ঠান, এবং সব ধরনের সরকারি প্রতিষ্ঠানগুলো এইভাবে একদম ভেঙে পড়েছে, এবং দলীয়করণ এবং দুর্নীতি
এর মাধ্যমে সেই জায়গা থেকে, এবং আরও যে 5টি সংস্কার কমিশন সবগুলো মিলে 8ই ফেব্রুয়ারি তারা কাজ শুরু করবে এবং সেদিন থেকে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজ শুরু হবে, এবং এটি আজকে সন্ধ্যায় আইন উপদেষ্টা আসিফ নজরুল জানালেন। ঠিক কমিশনগুলোর জাতীয় ঐক্যমতের যে কমিশন, সেই কমিশনটার আসলে কাজটা কি হওয়া উচিত? সালাউদ্দিন চৌধুরী। না, ধন্যবাদ। সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, অলমোস্ট সংস্কার কাজ বোধহয় শেষ হয়ে গেছে। আপনি যেটা বললেন যে 8ই ফেব্রুয়ারিতে রিপোর্টগুলো জমা দেবে, এটা ভালো উদ্যোগ, কিন্তু এটা হলো কাগজি কলমে আপনার সংস্কারটা হচ্ছে। এটা বাস্তবায়ন করতে যাদের ভূমিকা থাকবে তাদের অবস্থাটা কি এখন আপনি দেখেন, সেই সেম ব্যুরোক্রেসি। হ্যাঁ, আমি এখানে ছোট্ট একটা উদাহরণ দিই যে 2001 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন আপনার করবে, অনুষ্ঠান আয়োজন করবে, তার আগে কিন্তু প্রথম রাতেই প্রধান উপদেষ্টা ছিলেন বিচারপতি লতিফুর রহমান সাহেব। প্রথম রাত্রে 40 থেকে 45 জন ব্যুরোক্রেটদেরকে বদলি করে দেওয়া হলো ওভারনাইট। 10 সচিবের বদলি। রাইট। সো এটা কিন্তু এই মেসেজটা কিন্তু সব জায়গায় ট্রাভেল করেছে, ডাউন দি লাইন, একেবারে গ্রাসরুট লেভেলে। সবাই কিন্তু কিন্তু সচিবালয়ে এখনো সেই সিনিয়র সচিবরা যারা সবাই কিন্তু সোজা হয়ে গেছিল, ঠিক আছে? তো এরকম একটা আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কাজ ভালো মতো এগিয়ে যাবে, বাস্তবায়ন হবে, বাট 6 মাস হয়ে গেছে। টার্কির উদাহরণটা কি এখানে যুক্তিযুক্ত কিনা? যে কোনো উদাহরণই আমরা আনতে পারেন যেটা ন্যাশনাল ইন্টারেস্টকে সার্ভ খুব করে। নিকট অতীতে এরদোগান যেটা এরদোগান করেছে, বিভিন্ন জায়গায় আছে। ইভেন আমি যেটা একটু আগে বিচারপতি লতিফুর রহমান সাহেবের কথা বললাম, উনি তো তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন, বাট হি টুক দি ড্রাস্টিক অ্যাকশন। কারণ কি, উনি জানতেন, বুঝতে পেরেছেন এইটা নিলে আমার গ্রাসরুট লেভেলে সবাই কিন্তু সোজা হয়ে যাবে। সো আমার জন্য সহজ হবে কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়া, যেটা আনফর্চুনেটলি অন্তর্বর্তীকালীন সরকার প্রথম থেকে এই স্টেপটা নিতে পারেনি। এবং আমরা সবাই জানি যে এখনও সেই সেম ব্যুরোক্রেসি, সেম সেট আপ অফ ব্যুরোক্রেটস আর ওয়ার্কিং দেয়ার, বি ইট ইন সিভিল, বি ইট ইন মিলিটারি, এভরিওয়্যার, ঠিক আছে? তো যার ফলে এটা বাস্তবায়নটা করাটা আমাদের দেখার বিষয় হবে যে কীভাবে কত চটজলদি এটা বাস্তবায়নে যাওয়া যায়। তো উদ্যোগটা অবশ্যই প্রশংসনীয়, বা দেখতে হবে যে রিপোর্টগুলো কি আছে, কারণ এখন তো পাবলিক করা হয়নি। আসুক, তখন হয়তো আমরা বুঝতে পারবো যে কতটুকু বাস্তবসম্মত হয়েছে বা কতটুকু এটা। আরেকটি প্রসঙ্গ আনতে চাই, হাসান খোরশেদ সূচি, আপনি নিশ্চয়ই দেখছেন বেশ কয়েকদিন যাবত আমরা রাজনৈতিক দল গঠন, 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ, এবং আরও একটি বিষয় দেখলাম যে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত বেশ কয়েকজন সিনিয়র অফিসারদের মাধ্যমেও একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করার গুঞ্জন উঠছে, গুজব বলবো না, তবে গুঞ্জন উঠছে। ঠিক এই মুহূর্তে নতুন রাজনৈতিক দল, অন্যান্য দলগুলো স্বাগত জানায়, কিন্তু তাদের একটি কথা আছে, বিশেষ করে বিএনপির আজকেও রুহুল কবির রিজভী বলেছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেছেন যে সরকারি ছত্রছায়ায় কোনো দল গঠন হলে সেটি আসলে ঠিক হবে না। এর আগে আমরা দেখেছি যে কিংস পার্টি যা সাধারণত বলা হয়, সেই জায়গাটিকে আপনি কি মনে করেন? বিষয়টা হচ্ছে যে একটা অগণতান্ত্রিক পরিস্থিতি থেকে আমরা এখন গণতন্ত্রের পথে যাচ্ছি। গণতন্ত্রের উত্তরের জন্য শক্তিশালী গণতান্ত্রিক রাজনৈতিক দল দরকার, এবং সেখানে নতুন দল আসবে। নতুন দল যদি নতুন শক্তি, নতুন চিন্তা নিয়ে নতুন দল গঠন করবে, এটা খুব স্বাভাবিক, এবং এটা যারাই করেন যদি গণতান্ত্রিক মানসিকতার দল হয়, নিঃসন্দেহে আমরা তাদের সবাইকেই স্বাগত জানাবো। কিংস পার্টির যে বিষয়টা, সেটা হচ্ছে যে রাষ্ট্রকে ব্যবহার করে বা রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন শাখা প্রশাখাকে, বিভিন্ন অর্গানাইজেশনকে ব্যবহার করে, রাষ্ট্রীয় অর্থ ব্যবহার করে, যদি অর্থ বা অন্যান্য সুযোগ সুবিধা ব্যবহার করে যদি কোনো রাজনৈতিক দল করার চেষ্টা হয়, সেটা কোনোভাবেই আসলে কেউই গ্রহণ করবে না। এটা বিএনপির কেন বলতে হবে, কোনো সচেতন নাগরিক হিসেবে, কোনো একজন সাংবাদিক হিসেবে আমরা মনে করি যে ইয়েস, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। এই ধরনের চেষ্টা যারা করবেন তারা আসলে নিজেদের ক্ষতি করবেন। এ ধরনের চেষ্টা কেউ করবেন না, সেটা আমরা আশা করি। ছাত্রদের দল গঠনের কথা হচ্ছে, ছাত্ররা সেই ছাত্র, এই বৈষম্য বিরোধী ছাত্ররা, তারাই আমাদের এই 5ই আগস্টের সফল ছাত্র জনতার অভ্যুত্থানের নেতৃত্ব। তাদের হাত ধরেই, তাদের নেতৃত্বেই আমরা আসলে এই 15 বছরের স্বৈর শাসন, ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি পেয়েছি। তারা রাজনৈতিক দল গঠন করবে, এটা খুবই ইতিবাচক বিষয়। আমরা বারবার একটা কথা বলছি, সেই দল যাতে শুরুতেই বিতর্কিত না হয়, সেই দল যাতে সুস্থ স্বাভাবিক প্রক্রিয়ায় গড়ে ওঠে, মানুষের কাছে যায়, মানুষের সমর্থন নিয়ে সেই দল স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলের বিকাশ ঘটুক, সেটা আমরা দেখতে চাই।
সেই দল বিতর্কিত হোক কোনোভাবে, এটা আমরা চাই না আসলে। না, তা নিঃসন্দেহে, কারণ আমাদের এই যে গণ অভ্যুত্থান সেটি 2024 সালে বাংলাদেশকে কান্ট্রি অফ দ্য ইয়ার ঘোষিত করেছে সারা পৃথিবীতে, যে এ ধরনের আন্দোলন হতে পারে এইভাবে একটি। এই জায়গাতে আমি একটু সালাউদ্দিন চৌধুরীর কাছে আসতে চাই যে 3 ছাত্র উপদেষ্টা, 3 জনের মধ্যে 2 জন কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন গণমাধ্যমে বলেছেন যে যদি তারা রাজনৈতিক দল গঠন করেনি তাহলে সরকারের এই পদ থেকে পদত্যাগ করেই তারা করবেন। তবে বড় রাজনৈতিক দলের এক ধরনের সন্দেহ, এক ধরনের টানাপোড়েন, এক ধরনের ধারণার জায়গা আছে। আরেকটি বিষয় হলো যে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, আসলে বাংলাদেশের রাজনীতি না, যুগে যুগে পৃথিবীর বিভিন্ন রাজনীতিতেই আমরা দেখেছি যে সেনা কর্মকর্তারা যারা অবসরে যাচ্ছেন তারা অবশ্যই বিভিন্নভাবেই প্রভাব রাখেন। সেই স্থান থেকে আমরা শুনতে পাচ্ছি আমাদের সাবেক সেনাপ্রধান 2-1 জনের নাম শুনতে পাচ্ছি, তারপর আরও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নামও শুনছি যে তারাও এক ধরনের রাজনৈতিক প্রক্রিয়ার কথা ভাবছেন। না, রাজনীতি করা, নিয়ম মাফিক রাজনীতি করা তো সবারই নাগরিক অধিকার, এতে কোনো কারো অসুবিধা হওয়ার কথা না, কারো আপত্তি নেই যদি নিয়ম কানুন মেনে সবাই করেন। আপনি অবসরপ্রাপ্তদের কথা বললেন, আমার সংখ্যাটা মনে নেই যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কিন্তু অধিকাংশই অবসরপ্রাপ্ত মানে সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, অনেকেই, আমি সংখ্যাটা ভুলে গেছি এই মুহূর্তে, বাট ইটস এ গুড নাম্বার অফ পিপল দে বিকাম প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। রিটায়ারমেন্টের পরে ওনারা রাজনীতির মাধ্যমে ওনারা এই অবস্থায় গিয়েছেন। তো এখন যেটা হচ্ছে কি, যে আমি প্রথমে বলি যে ছাত্ররা যে রাজনৈতিক দলটা গঠন করতে চাচ্ছেন সেখানে আপনার তাদেরকে অনেক সতর্কভাবে আগাতে হবে, ভীষণভাবে, কারণ তাদের কিন্তু আমরা ধরে নিচ্ছি যে তারা যে রাজনৈতিক দলটা করছেন সেটা এই জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে, জুলাই অভ্যুত্থানের স্পিরিটটাকে বাস্তবায়ন করার জন্যই রাজনৈতিক দলটা গঠন করতে চাচ্ছেন। বাট ইটস এ ভেরি চ্যালেঞ্জিং স্টেপ কিন্তু। হ্যাঁ, যেটা বললেন যে উপদেষ্টারা যদি এই রাজনৈতিক দলে জয়েন করতে চায় তাদেরকে অবশ্যই আগে পদত্যাগ করতে হবে। তা না হলে যে কিংস পার্টির যে ইয়াটা হাসনাইন ভাই বললেন যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো দল গঠিত হলে সেটা কিংস পার্টি বলে, এবং এটা ব্যর্থ প্রকল্প। 1/11-এর সময় কিন্তু এটা প্রমাণিত হয়েছে, বহুভাবে চেষ্টা করেছে। আই ওয়াজ ওয়ান অফ দ্য আই উইটনেস, তখন আমি আমি সার্ভিসে ছিলাম। হ্যাঁ, সো এরকম দেখেছি, এগুলো হয় না এইভাবে। রাজনীতি কিন্তু একটা প্রসেসের ব্যাপার, ইটস এ লং প্রসেস, আপনাকে ফলো করে আসতে হবে। আজকে যে বিএনপি এ পর্যায়ে এসছে কিন্তু অনেক বাধা বিপত্তি সংগ্রামের মধ্যে দিয়ে। আজকে আওয়ামী লীগ এত প্রাচীনতম একটি দল, দেখেন সেই দলটা আজকে কি পরিণত হয়েছে, বিকজ সে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, বিকজ ওই নিয়ম কানুনের ব্যত্যয় ঘটিয়েছে, ঠিক আছে, মানুষের আশা আকাঙ্ক্ষার বিরোধে কাজ করেছে। তো এই জিনিসগুলো কিন্তু সামনে রেখে আগাতে হবে। আর আপনি অবসরপ্রাপ্তদের যেটা বলেন, আমি তো শুনিনি যে ওরা এক্সক্লুসিভলি আলাদা, এটি এক ধরনের গুঞ্জন। হ্যাঁ, কথা হচ্ছে আমাদের ফোরামে এটা আলোচনা হয়, বাট আমি ভ্যালিড কোনো দেখিনি এখনো যে যুগে যুগে পৃথিবীর বিভিন্ন জায়গাতেই রাজনীতিতে সেনা নায়কদের সরাসরি প্রভাবই আছে। আপনি যদি মানসিংহের কথা বলেন, সেখান থেকে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খলজির কথা বলেন, তারা সবাই সেনা নায়কই ছিলেন। জি, রাইট। সো দ্যাটস ফাইন। একটা এক্সপিরিয়েন্স লোক যদি, আমি বারবার বলছি, নিয়ম কানুনের মধ্যে দিয়ে রাজনীতি করতেই পারে, তার নাগরিক অধিকার। কিন্তু কথা হচ্ছে যে নতুন রাজনৈতিক দল গঠন করতে গেলে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খুব চ্যালেঞ্জিং, কারণ আমরা কিন্তু একটা আবেগী জাতি, তো যে আজকে হয় আওয়ামী লীগ, কালকে বিএনপি, এই দুটো দলের মধ্যেই তো মানে কি বলে, যখন যাকে বিশ্বাস করি পুরোটা করি, এবং সেই সুযোগটা রাজনৈতিক দলগুলো নেয় আর কি। তো সেখান থেকে একটা বিকল্প চিন্তা করে যদি একটা নতুন দল দাঁড়িয়ে যায় এবং তারা যদি সত্যিকার অর্থে এই জুলাইয়ের অভ্যুত্থানের স্পিরিটটাকে ধারণ করতে পারে, তাহলে ভালো করবে, আমি তাদেরকে শুভকামনা করছি। কিন্তু যেই কথাটা হচ্ছে যে এই বদনামটা যেন না থাকে গায়ে, যে তারা ওয়ান কাইন্ড অফ কিংস পার্টি। খুব সংক্ষেপে জানতে চাই হাসান খুরশিদ, সেটি হলো যে ছাত্র উপদেষ্টারা যারা আছেন তারা একদম সক্রিয়ভাবে এই গণ অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন, তারা তো অটোমেটিকই তারা নেতৃত্ব দিয়েছেন, তাহলে তাদের কেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নিতে হবে একটি দল গঠন করার জন্য? নিতে হবে এটা কি বলছে? আমি তো মনে করি তাদের নেওয়া উচিত না, এবং তারা নেবেন না, এটা আমরা বিশ্বাস করতে চাই। তারা এরই মধ্যে তাদের যারা ছাত্র নেতৃত্বে ছিলেন তারা কিন্তু জুলাই আগস্টে সাধারণ মানুষের মন জয় করেছেন। তাদের আহ্বানেই অসংখ্য মানুষ রাস্তায় নেমে এসেছিল। তাদের যখন তাদের ধরে নিয়েছিল, তাদের উপর নির্যাতন হয়েছে, মা, বোন, শিশু, বৃদ্ধ কেউ কিন্তু বাসায় থাকেনি।
সবাই রাজপথে নেমে এসছে। তারা তো গান মানুষের- পয়েন্টে তারা তারা সবাই তো- অবস্থান তারা নিয়েছে। তো নিজের জীবন বিপন্ন করে যে সাহস দেখিয়েছে, যেভাবে দেশকে মুক্ত করে এনেছে একটা অস্বাভাবিক পরিস্থিতি থেকে, ফ্যাসিজম থেকে, তাদের প্রতি সবার 2000 ভালোবাসা আছে। ছাত্র জনতার সেই জায়গাটা নিহত হয়েছে, যাতে সেই তারা শহীদ ভালোবাসাটা যাতে হয়েছেন। তারা ধরে রাখে। তারা যদি কিংস পার্টি করতে যায় তাহলে সেই ভালোবাসা থাকবে না। আসলে বাস্তবতা হচ্ছে গত 6 মাস আগে তাদের প্রতি মানুষের যে ভালোবাসা ছিল, যে বিশ্বাস ছিল, যে আস্থা ছিল, সেটা আগের পর্যায়ে আজকে আর নেই। আমি একটা ছোট্ট উদাহরণ দিই যে আজকে সংবাদপত্রের রিপোর্ট দেখেছি যে সরকারি গাড়ি ব্যবহারে উপদেষ্টাদের যে অবস্থান, যে ইয়েস, আগে আওয়ামী লীগ সরকারের আমলে এক একজন মন্ত্রী তারা 4টা 5টা গাড়ি ব্যবহার করতো। বিভিন্ন মন্ত্রীদের সরকারিভাবে একটি গাড়ি বরাদ্দ দেওয়া হয়, কিন্তু তার পরিবারের জন্য তিনি গাড়ি ব্যবহার করছেন। তার অধীনস্থ বিভিন্ন অধিদপ্তর বা দপ্তরের গাড়ি, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের গাড়ি তিনি পারিবারিক কাজে ব্যবহার করছেন। পরিবারের জন্য, ছেলের জন্য একটা, মেয়ের জন্য একটা, বউয়ের জন্য একটা গাড়ি দিয়ে রেখেছেন। তিনি নিজে গাড়ি ব্যবহার করছেন একাধিক, তার পিএস, এপিএস, পিআরওরা গাড়ি ব্যবহার করছে সরকারি। এই জিনিসগুলো আমরা দেখেছি। সেম ঘটনা আজকেও ঘটছে, গত 6 মাস ধরেও ঘটছে, এই সরকারের আমলে ঘটছে। সেই রিপোর্ট আমরা দেখলাম এবং সেখানে অন্য উপদেষ্টাদের সাথে আমরা নাম দেখেছি এমন তরুণ ছাত্রদের প্রতিনিধি হিসেবে যারা উপদেষ্টা এসেছেন, তাদের একজনের নাম অন্তত আমার চোখে পড়েছে। তো এটা খুব দুঃখজনক এবং এই ধরনের ঘটনা যখন দেখি তখন আসলে মনে হয় যে আমরা আসলে যে বিশ্বাস নিয়ে এই ছাত্র নেতৃত্বের দিকে তাকিয়ে আছি, তারা সেই বিশ্বাসটা রাখছেন কিনা। এবং সেটা যদি মানুষের মধ্যে সেই হতাশা হয়, যে প্রবল ভালোবাসা নিয়ে মানুষ নিজের জীবন বিপন্ন করে এই ছাত্রদের ডাকে রাস্তায় নেমেছিল, ঠিক সেই প্রাবল্য নিয়েই তাদের প্রত্যাখ্যান করবে যদি তারা বিচ্যুত হয়। জি। তো তাদের সালাউদ্দিন ভাই যেটা বলছেন, তাদের অনেক সতর্কতার সাথে এগোনো উচিত। আপনাদের দুজনকেই ধন্যবাদ। দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আমরা আলোচনা করছিলাম ছাত্রদের প্রতি এই ছাত্র নেতৃত্ব যারা দিয়েছেন, বিশেষ করে 3 জন উপদেষ্টা সহ আরও যারা বাইরে আছেন, তারাও এদের সাথে প্রবলভাবে 5ই আগস্টের সেই জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের মানুষ নেমে এসেছিল রাজপথে এবং তাদের বুক পেতে দিয়েছিল গুলির সামনে এবং খোলা বন্দুকের সামনে। 2000 মানুষ শহীদ হয়েছেন। সেই জায়গাটি নিশ্চয়ই তারা মনে রেখেছেন এবং তাদের সেই জনপ্রিয়তাকে নিশ্চয়ই তারা এগিয়ে নেবেন। অতটা মেধা তাদের রয়েছে, কারণ তারা এই আন্দোলন শুরুই করেছিলেন মেধা দিয়ে, কোটা নয় মেধা। আজকে এখানেই শেষ করছি ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার।